যারা সাইফুল ইসলাম আলিফ একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করেছে, যারা বাংলাদেশের 90% মুসলমানের দেশে মসজিদে আক্রমণ করেছে, এগুলো তারা উস্কানি দিচ্ছে। তাদের ভেতরে সন্ত্রাসী গোষ্ঠী উস্কানি দিয়ে তারা জানে এই মুসলমান থুতু নিক্ষেপ করলে এই ষড়যন্ত্রকারীরা বঙ্গোপসাগরে ভেসে যাবে। তারপরে তারা এটা কেন করছে? ফেসিবাদের দোসর হয়ে ফেসিবাদকে ফিরিয়ে আনবার জন্যে, পৌত্তলিকতাকে ফিরিয়ে আনবার জন্যে, মূর্তির শাসন ফিরিয়ে আনবার জন্যে সাধারণ হিন্দুকে ব্যবহার করে ইসকনের সন্ত্রাসীরা, উগ্র জঙ্গিবাদীরা গোটা বাংলাদেশকে অস্থির করে তুলেছে, নৈরাজ্য চালাচ্ছে, হত্যা করছে। এর একটাই উদ্দেশ্য, ভারতকে খেপিয়ে বাংলাদেশে আগ্রাসন চালাবে। আল্লাহর কসম করে বলি, আমরা যখন লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হই, জীবন দিয়ে কামিয়াব হই, শহীদ হয়ে সফল হই, প্রতিপক্ষকে আমেরিকা না ভারত, চীন না রাশিয়া দেখবার সুযোগ থাকে না। বাংলাদেশ শাসন করেছে, বাংলাদেশ শোষণ করেছে তারা, শাসন নয় ছাত্র জনতা। তালেবান ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিরোধ করেছে, ওরা পরোয়া করে নাই। তারা 16 বছর ভারতকে খুশি করেছে, তারা পরোয়া করে নাই ভারত তাদের সাহায্য করবে। ইউরোপকে খুশি করেছে, তারা পরোয়া করে নাই ইউরোপ তাদের সাহায্য করবে। এখন তোমরা পালিয়েছো, আল্লাহর কসম তোমরা ক্ষমতায় ছিলে, ছাত্র জনতা তোমাদের প্রভুদের পরোয়া করে নাই, তোমরা পালিয়েছো। এখন তোমাদের পরোয়া করবার কোনো দরকার নাই। অনেকে মনে করে হুজুর ফেসিবাদ যদি আসে, আরে যখন ফেসিবাদ ছিল তখনই তো বাংলাদেশের তালেবান ওদের বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। তোমরা তো পালাইছো, ভুলে যাও। আমি যুবকদের বলি, দেখো মৌলভী সাহেব পছন্দ হয় না, ঠিক আছে, মৌলভী সাহেবের কাছে যাইও না, কিন্তু ইসলাম তো তোমার। মৌলভী সাহেবকে পছন্দ হয় না, ভোট দিও না, কিন্তু দেশটা তোমার। প্রচলিত রাজনীতিবিদরা 500 টাকার নোট দিয়া 5 বছর তোমার রক্ত বিক্রি করে 1000টা 500 টাকার নোট কামাই করে যায়। আমার যুবকেরা বুঝে আসে না, তাদের অসৎ একটা ব্যক্তি, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে যে তুমি কি করো, সামনে অগ্রসর করে দাও, নগদ তোমাকে 500 টাকার 2-4টা নোট দেয় বটে, তুমি এটা সে ইনভেস্ট করে। 5 বছরে তোমার রক্ত টেনে টেনে বের করে সেখান থেকে মুনাফা লভ্যাংশ নিয়ে যাবে। গত 16 বছরে বাংলাদেশের টাকা পাচার হয়েছে 11 লক্ষ কোটি টাকা। আর এই পলাতক সরকার ঋণ করে গেছে 18,35,000 কোটি টাকা। আগামী 50 বছরে তোমার রক্ত বিক্রি করে ঋণ দিতে হবে। যে টাকা পাচার হয়েছে তোমার টাকা, তোমার। আমি যুবকদের প্রায় বলি, দেখো তুমি মনে করতে পারো তুমি তো রাষ্ট্রকে টাকা দাও না, কর দাও না, সরকার তার বাবার টাকা দিয়ে রাষ্ট্র চালায়, এটা তোমার মনে করা ভুল। কোন সরকার তার বাবার টাকায় রাষ্ট্র চালায় না, বরং তার মা বাবা, সন্তান, কাজের মহিলা থেকে শুরু করে গাড়ির পেট্রোল পর্যন্ত তোমার টাকা খরচ করে। মন্ত্রীপাড়ায় থাকে, তুমি মনে করতেছো তিনি বুঝি অনেক সম্মানী, নিজের টাকায় থাকে। ওই বাড়িটা তোমার টাকায় নির্মাণ করা। চাকর বাকরের যে বেতন দেওয়া হয় তোমার টাকা থেকে দেওয়া হয়। পিএস এপিএস থাকে, বেতন দেওয়া হয় তোমার টাকা থেকে দেওয়া হয়। সকাল বিকাল বাজার করা হয় তোমার টাকা থেকে বাজার করা হয়। বলে আমি তো টাকা দেই না হুজুর, আমার টাকা থেকে কেমনে বাজার করা হয়? তুমি টাকা দাও না, কে বলছে? এই যে মোবাইলটা কানের কাছে নিয়ে হ্যালো হ্যালো বলতে থাকো, হাই হ্যালো, মিনিট শেষ হয় আর তোমার ব্যালেন্স থেকে ট্যাক্স কেটে কেটে রাষ্ট্রের কোষাগারে জমা হয়। তোমার ঘরে বিদ্যুতের বাল্ব জ্বলে, ফ্যান ঘুরে, একটু বিলের কাগজটা নজর দিও ভালো করে। যে টাকার বিদ্যুৎ ব্যবহার করেছো সেই টাকায় একটা নির্দিষ্ট অংশ তোমাকে গভর্নমেন্টের কোষাগারে জমা দিতে হয়।
তুমি জামা কাপড় পরে আসো, জ্যাকেট পরে আসো, শীতের কাপড় চোপড় পরে আসো, এগুলো যদি বাহির থেকে আমদানি করা হয় তো ওই ব্যবসায়ীকে কাস্টম দিতে হয়েছে। আর কোন ব্যবসায়ী নিজের বাবার টাকা থেকে কাস্টম দেয় না। যেই টাকা গভর্নমেন্টকে কাস্টম দেয়, কর দেয়, সুদ দেয়, ওই টাকা আবার এই জ্যাকেটের সঙ্গে মিলে তোমার কাছ থেকে আদায় করে দেয়। তুমি আশুগঞ্জের ব্রিজ পার হইতেছো, মনে করতেছো ব্রিজের টোলটা মনে হয় ড্রাইভার দেয়, ড্রাইভারের হাত দিয়ে যায়, টাকাটা তোমার পকেট থেকে যায়। তেলের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে, তুমি মনে করতেছো এগুলো গাড়িওয়ালা দিবে, তোমার থেকে নিয়ে দিবে। মার্কেটে নানা রকমের প্রোডাক্ট আছে, এগুলোর উপরে ভ্যাট কর আছে। তুমি যখন কিনতে যাও তো তোমার অজান্তে ভ্যাট কর দিয়ে তুমি কেন, এগুলো দিয়ে রাষ্ট্রের কোষাগার সমৃদ্ধ হয়। আবার তোমার টাকা দিয়ে তোমার কাজ করবে, তোমার টাকা দিয়ে তোমার ব্রিজ বানাবে, তোমার জন্য কালভার্ট বানাবে, রাস্তা বানাবে, সেখানেও চুরি। কে বলেছে এগুলো তোমার টাকা? তুমি 500 টাকার নোটে সন্তুষ্ট, অথচ 5 বৎসর এমন শত শত 500 টাকার নোট তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যায় তারা। এদেশের সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না। 2-4টা নেতা আঙ্গুল ফুলে কলা গাছ হয়, কিন্তু আমার সমাজের যুবকেরা শেষ পর্যন্ত বাবার জমি বিক্রি করে দুবাই যায়, না হলে সৌদি আরব যায়, না হলে ইতালি যায়, আর দুবাই সৌদি আরব গিয়ে খুব এসি রুমে বসে বসে কাজ করে। নো 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 নেভার। আমি দেখেছি 44-45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আমার যুবকেরা কাজ করে। বাংলাদেশ থেকে 25 বছর রাজনীতি করে বাবার জমি বিক্রি করে দুবাই গিয়ে এখন জমিতে মাজরা খেতে খামারে পড়ে আছে। সাধারণ জনতার ভাগ্যের পরিবর্তন হয় না। 2-4টা চামচা মন্ত্রী এমপিদের চামচামি করবার কারণে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। বড় দুঃখের সঙ্গে কথাগুলো বলতে হচ্ছে, যুবকদের বোঝানো যায় না। এখন দেশ পরিবর্তন হচ্ছে, এখন তো বুঝো। এই মাহফিলে আসা যুবকদের আমি দায়িত্ব দিয়ে যেতে চাই। আমি কোনো ইয়াবাখোর, গাঁজাখোর, ফেন্সিডিল খোর, মাদকাসক্ত যুবকের উপর ভরসা রাখতে চাই না। যারা মাহফিলে আসে, যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, দায়িত্ব তাদের নিতে হবে। আমার দেশের মুরব্বীরা কি বলে, যুবকরা কি বলে, সমাজ নষ্ট হয়ে গেছে কেন, অমুকের কারণে অমুকের কারণে। আমি বলি নো, সমাজ নষ্ট হয়েছে ভালো মানুষের নীরবতার কারণে। আমার সমাজের ভদ্র যুবকেরা নীরব, যাদের মা ভালো বাবা ভালো তারা নীরব থাকে। ফলে 10 ভাগ এই সমাজে গাঞ্জাখোর ইয়াবাখোর কয় ভাগ হবে? 10 ভাগও হবে না। নেতৃত্ব ইয়াবাখোর গাঞ্জাখোরের হাতে, কারণ তারা 10 জন হলেও একসঙ্গে মিলেমিশে থাকে, গাঞ্জা খেলেও একসঙ্গে খায়। আর এই সমাজের ভদ্র যুবকেরা একসঙ্গে কি করতে পারে না, চলতে পারে না। রাষ্ট্রটা পরিবর্তন হয়েছে। দেখো, আমি কোনো রাজনৈতিক দল বুঝি না, জানি না তুমি কোন দল করো, তুমি কোন নেতাকে পছন্দ করো। দেশটাকে পরিবর্তন করো, যে দলই তুমি করো না কেন, যে দলের নেতাকে তুমি পছন্দ করো না কেন, আমার কথা সেটা না। আমার কথা হলো দেশটাকে পরিবর্তন করে দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত, একটা সাম্যের একটা বাংলাদেশ এই জাতিকে উপহার দিতে হবে। আর সেটা ইসলাম ছাড়া অন্য কোনো ইজম দ্বারা সম্ভব নয়।